ঢাকার শেয়ার বাজারে বড় দরপতন, প্রধান সূচক ৩.৫ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি শেয়ার বাজারে আনতে রোডম্যাপ তৈরি করছে ডিএসই। বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে আশঙ্কা ওয়াহিদুদ্দিন মাহমুদের। নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি। বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বরাদ্দ কমেছে মত নাগরিক প্ল্যাটফর্মের। কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আবারও বড় ধরনের দরপতন শেয়ার বাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১০৫ পয়েন্টে, যা গত ৩.৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৬২ পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন সূচকের পতন ঠেকাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করতে হবে। ২০২০ সালের ১৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের অবস্থান ছিল ৫,১০৮ পয়েন্টে, আর ৩.৫ বছর পর এই সূচক অবস্থান করছে ৫,১০৫ পয়েন্টে। ২০২০ সালের ১৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সের অবস্থান ছিল ৫,১০৮ পয়েন্টে, আর ৩.৫ বছর পর এই সূচক অবস্থান করছে ৫,১০৫ পয়েন্টে। এ সময় সূচক তো বাড়েনি, উল্টো কমেছে ৩ পয়েন্ট। তবে বাজার মূলধন বেড়েছে ২,১৬,০০০ কোটি টাকার বেশি। সোমবার দিনের শুরুতেই বড় দরপতনে ঢাকা স্টকের সূচক। প্রথম ২৫ মিনিটে প্রধান সূচক কমে ৬২ পয়েন্ট। এরপর কিছুটা বাড়লেও লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৬৫.৬৭ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয় ৩১৮ কোটি ৭৮ লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৩৯ কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৭ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২৬টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এই গভর্নেন্সের আন্ডারে তারা কিন্তু আস্থায় আসতে পারছে না। বন্ড বা অন্যান্য ডিরাইভেটিভ আনার জন্য যে ব্যবস্থা এখানে থাকার কথা ছিল বা অনেকে এক্সপেক্ট করছিল যে ওভার দ্য পিরিয়ড এটা হবে, তাও কিন্তু এখানে হয়নি। এদিকে লেনদেনে দুর্বল মূলভিত্তির কোম্পানির শেয়ারের আবার উল্লম্ফন দেখা গেছে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ১৬২.৩৬ পয়েন্ট। লেনদেন হয় ২৩,৫৪ লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে রোডম্যাপ তৈরি করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যাচাই বাছাই শেষে সরকারি সেরা ২০ কোম্পানির সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন বাজারকে গতিশীল করতে সরকারি শেয়ারের পাশাপাশি বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, প্রকৌশল, ব্যাংকসহ বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত ১৯টি প্রতিষ্ঠান। যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসসি, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ আরও অনেক কোম্পানি আছে এ খাতে, যাদের বেশিরভাগই বছর শেষে তাদের বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দিয়েছে ১০ থেকে ১৩০% পর্যন্ত। এমন পরিস্থিতিতে ভালো মানের সরকারি শেয়ারে মানুষের আগ্রহ থাকায় আবারও তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট ২৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মাধ্যমে সেরা ২০ কোম্পানির সঙ্গে শিগগিরই আলোচনা করবে ডিএসই। কোন কোন কোম্পানি কিভাবে আনতে হবে এর একটা ফুল ফ্লেজেড প্রস্তাবনা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দিব। প্লাস আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তর, অর্থ মন্ত্রণালয়, আমাদের অর্থ বিভাগকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, সেখানেও আমরা এটা পাঠিয়ে দিব। টপ 20 তাদের সাথে আমরা একটু চা চক্রের আয়োজন করব, তাদেরকে আনার ব্যাপারে তাদের উৎসাহিত করব এবং তাদের প্রবলেমগুলো শুনে সেগুলো রিজলভ করার চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন সরকারি ভালো প্রতিষ্ঠানগুলো বাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শুধু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার নয়, স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বড় শিল্প প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। ভালো কোম্পানিগুলো লিস্টিং হলে মার্কেট তার
গভীরতা পাবে, ঠিকই আছে। সেকেন্ডারি মার্কেটকে এফিসিয়েন্টলি একটা ভালো পর্যায়ে নিয়ে যেয়ে আমার মনে হয় তখন এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। শুধু গভর্নমেন্ট কোম্পানি লিস্টিংয়ে না, অনেক ধরনের প্রোডাক্টই আছে যেগুলো বাজারে আনা যেতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতে এরই মধ্যে অর্থ বিভাগ ও আইসিবির সঙ্গে কাজ শুরু করেছে ডিএসই। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাজেট ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বলে অশনি সংকেত দেখা যাচ্ছে। তার মতে ক্রমেই নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র মালিক সমিতির নওয়াব ও সম্পাদক পরিষদ আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ বলেন, ঋণ খেলাপি হওয়া এখন বিজনেস মডেলে পরিণত হয়েছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে 2.5 লাখ কোটি টাকার বেশি ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। অন্যদিকে চলমান ঋণ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 1,13,000 কোটি টাকা। অর্থাৎ নতুন ঋণের প্রায় অর্ধেকই খরচ হবে পুরনো ঋণের সুদ পরিশোধে। সুদ পরিশোধ ব্যয় ও নতুন নতুন ঋণের প্রবণতা বড় ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় অবাধে কালো টাকা তৈরি ও পুঁজি পাচার হচ্ছে। নৈতিকতাহীন হচ্ছে অর্থনীতি, যা স্মার্ট বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতার রাজনীতি যেমনই হোক, কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকরণ থেকে এবং অন্যায় প্রভাব বলা থেকে, প্রভাব ক্ষমতাসীনদের আওতা থেকে মুক্ত করে শুধু অর্থনৈতিক বিবেচনায় নির্মোহভাবে নীতি নির্ধারণ করতে হয়। তা না হলে কিন্তু উন্নয়ন টেকসই হবে না। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, বাজেটে দাতা সংস্থা IMF, অলিগার্ক শ্রেণী ও আমলাতন্ত্রের চাহিদা প্রতিফলিত হয়েছে। উপেক্ষিত হয়েছে সৎ উদ্যোক্তা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। ঔপনিবেশিক মানসিকতার পর্যায়ে উপনীত হয়েছে আমাদের আমলাতন্ত্র। জনগণ থেকে যে দূরত্ব, সেটা ঔপনিবেশিক আমলের পর্যায়ে হয়ে গেছে মন মানসিকতার দৃষ্টিকোণ থেকে। অর্থনৈতিক প্রশাসনিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং কমিশন অ্যান্ড রেভিনিউ রিলেটেড একটা দরকার। এখন তো হলো একটা মডেল হয়ে গেছে, বিজনেস মডেল হলো খেলাপি ঋণ মডেল। ঋণ নেবেন, খেলাপি করবেন, বাস। অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে সরকারি ব্যয় কমিয়ে আনা, বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফেরানো ও ব্যাংক খাত সংস্কারের তাগিদ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তার মতে রাজস্ব আদায়ের ব্যর্থতা বড় সংকট তৈরি করেছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বরাদ্দ কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটকে নির্দিষ্ট গোষ্ঠী এবং ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সুবিধাবঞ্চিতরা উপেক্ষিত হচ্ছেন। সোমবার রাজধানীতে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে বলা হয়, কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক ও সংবিধান পরিপন্থী। প্রস্তাবিত বাজেটে সার ও কৃষির অন্যান্য উপকরণে 8,000 কোটি টাকা ভর্তুকি কমানো হয়েছে। কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে 22.3 ভাগ। ভর্তুকি মূল্যে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে বরাদ্দ কমেছে 4.18 ভাগ। খাদ্যে ভর্তুকি কমেছে প্রায় 20 ভাগ। সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, ভ্যাট ছাড় কমানোয় অনেক পণ্যে সাধারণ মানুষের খরচ বাড়বে। পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতা বাদে 15 বছরের সামাজিক নিরাপত্তা খাতে প্রকৃত বরাদ্দ অনেকটাই কমেছে। আমাদের যেটা অ্যাকসেপ্টেবল মিনি আছে, এইটার বরাদ্দ প্রায় 1.5% মতো দেওয়া হতো 2010-এ। এখন এই বছর দেওয়া হচ্ছে হলো যে 0.7। আলোচনায় বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের নেতিবাচক প্রভাব উঠে আসেনি বাজেটে, কিন্তু উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষের সুপেয় পানি, স্বাস্থ্য খাতে খরচ বেড়েছে। বাজেটে 15% কর দিয়ে অর্থ সাদা করার বিধানকেও নৈতিকতা বিরোধী বলা হয়। যারা এই ধরনের অর্থ উপার্জন করবে তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করবে, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করবে। এটা আমার কথা নয়, সরকারি নির্বাচন কমিশনের কথা। তাহলে এটা পদদলিত করার হচ্ছে না। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, জ্বালানি, ব্যাংক, পুঁজিবাজার সহ বিভিন্ন খাতে সংস্কারের চাহিদা উপেক্ষিত হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ক্ষমতা তার প্রয়োগ যে রাজনীতির মাধ্যমে হচ্ছে, সেটা নিঃসন্দেহে আমার পিছিয়ে থাকা মানুষের পক্ষে যাচ্ছে না। বিভিন্ন রাজস্ব পদক্ষেপই যদি বলেন আর সংস্কারের অভাবই বলেন, ইট ইজ নট ফর দ্য পিপল,
বাট ফর দ্য পার্সন। বাজেট প্রণয়নে পেশাদারিত্ব কমেছে উল্লেখ করে আলোচকরা বলেন, বাস্তবায়ন দুর্বলতা দূর করতে সংসদ সদস্য ও অর্থনীতির গবেষক সমন্বয়ে একটি মনিটরিং ও সুপারিশ কমিটি গঠন করা উচিত। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেলিকম সহ বেশ কিছু খাতে কর আরোপ উদ্বেগ জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি। সংগঠনের সভাপতি বলেন, কর আরোপের ফলে শুধু কোম্পানিগুলোর মুনাফাই চ্যালেঞ্জের মুখে পড়বে না, বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগও। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিকি সভাপতি জাভেদ আক্তার। ফিকি নেতারা বলেন, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন হলে আস্থা হারাবেন বিদেশি বিনিয়োগকারীরা। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর সুবিধা প্রত্যাহারের সমালোচনা করে ফিকি নেতা বলেন, এর ফলে উদ্যোক্তাদের কাছে ভুল বার্তা যাবে। তাদের আশঙ্কা, সুবিধা প্রত্যাহারের ফলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নষ্ট হবে। বাজেটের লক্ষ্য উচ্চাভিলাষী হলেও কার্যকর পরিকল্পনার মাধ্যমে অর্জন সম্ভব বলেও মনে করেন তারা। বেনিফিটস যেগুলো আছে সেগুলো শুধু সরকারি ইকোনমিক জোনে অ্যাপ্লিকেবল হবে। সো বেসরকারি ইকোনমিক জোনে যে কেউ ইনভেস্ট করে থাকেন ওখানে কোনো বেনিফিট আসবে না। সো আমরা এতগুলো বেসরকারি এপিজোড জোনে করেছি। অনেক কোম্পানি আছে যেখানে আমরা হয়তো জমি কিনেছি, হ্যাঁ, আমরা ওখানে ফিজিবিলিটি স্টাডি করেছি, কারণ ইকোনমি যখন আমরা ইনভেস্ট করি ওটা ধরেন 1 বছরে তো আসে না, ওটার অনেক বছর লাগে। জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি বিবেচনায় বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। বিশাল লক্ষ্যের রাজস্ব আদায়ে বোর্ডের সেই সক্ষমতা নেই বলেও মনে করেন তিনি। আমেরিকান চেম্বার বাংলাদেশ আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা বলেন সাবেক এনবিআর চেয়ারম্যান। আমার প্রোগ্রেসিভ পথে খুব স্ট্রংলি কথা বলার কথা, সেই ব্যাপারে কিন্তু বাজেটে বা তেমন কিছু নেই, বরং উল্টা আছে যে মানুষরা যাতে কর দিতে না আসে, উৎসাহিত না হয়, বা এক্সিস্টিংরা যাতে আরো বেশি হতাশা বোধ করে, সেই ধরনের প্রভিশন এখানে আছে। এখানে কর না দিয়ে থাকা যাবে, বাইরে যাওয়া যাবে, এবং পরে আবার একটু বিশেষভাবে সুবিধা দিয়ে সেটাকে করা যাবে। এই কার্যক্রম শুরুর 10 মাসে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা দিতে গত বছরের 17 আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে মানুষের আগ্রহ বাড়ায় এখন পর্যন্ত পেনশন স্কিমে নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে 3,03,176 জন। বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই 4 স্কিমে নিবন্ধনের সুবিধা রয়েছে। সমতায় 2,24,164 জন নিবন্ধন করেছেন, আর প্রগতিতে 21,294 জন, সুরক্ষায় 56,919 এবং প্রবাসে 799 জন নিবন্ধিত হয়েছেন। চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তির 6 মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। রপ্তানি পণ্য পরিবহনের জন্য মার্কস দাবাও জাহাজ আজ দুপুরে টার্মিনালে ভিড়ার মাধ্যমে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে ল্যান্ডলর্ড পোর্ট ধারণার যুগে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম। গত বছরের 6 ডিসেম্বর 22 বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও এখন তা পুরোপুরি প্রস্তুত। 11 জন জাহাজ মার্কস দাবাও এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড পোর্ট ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে পণ্য খালাসে গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন জাহাজ ভিড়বে এই টার্মিনালে। সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরো চালু হতে সময় লাগবে আরও 2 বছর। 3টে টার্মিনাল যেহেতু একসাথে কাজ করবে, এখানে আমরা 3টা অতিরিক্ত জাহাজ অ্যাকোমোডেট করতে পারব। আর জাহাজের যে ধরেন আমাদের 2-3 দিন ওয়েটিং টাইম থাকে নর্মালি, সেই ওয়েটিং টাইমটা কমে আসবে উল্লেখযোগ্যভাবে। আমাদের আমদানি রপ্তানিকারক বা পোর্ট ইউজার্স যারা আছে তারা একটা দ্রুত সার্ভিস পাবে। এতদিন 2টি কন্টেইনার টার্মিনাল পরিচালনা করেছে দেশি অপারেটর। এবার বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনাল নতুন প্রতিযোগিতা তৈরি করবে। এজন্য ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চান টার্মিনাল পরিচালনাকারী কর্তৃপক্ষ।
আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। আমরা বেশি কন্টেইনার ওঠানামা নিশ্চিত করতে চাই। বছরে যেটি 4-5 লাখ একক হতে পারে। নতুন এই প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। তাদের আমরা অংশীদার হিসেবেই সেবা দিব। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের 3টি জেটিতে একসাথে 3টি জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় 5 লাখ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বাণিজ্যিকভাবে চালু হলো, এর মাধ্যমে আসলে এই বন্দর যে ব্যবহারকারী রয়েছেন তারা কি ধরনের সেবা পাবেন? বন্দরের যে কন্টেইনার জট বলেন বা এই যে পণ্য খালাসের যে দীর্ঘসূত্রতা সেটা কমবে কিনা? আসলে একেবারে নতুন ধরনের একটি ধারণার সাথে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। অর্থাৎ এই যে কন্টেইনার টার্মিনালটি বেসরকারি অপারেটরের মাধ্যমে এখন থেকে চালু হলো। ইতিমধ্যে আমরা সেই কন্টেইনার টার্মিনালের সামনে আছি। প্রথম যে জাহাজটি মূলত মার্কস দাবাও, সেখানে কিন্তু পণ্য উঠানামার কাজ শুরু হয়েছে। এতে প্রথমত যে সুবিধাটি হবে, তাতে চট্টগ্রাম বন্দর নতুন করে 3টি জেটি, বড় 3টি জেটি, এর মধ্যে 2টি কন্টেইনার জেটি এবং একটি তেলের জেটি, মোট 3টি জেটি তাদের এই সেবা কার্যক্রমে সংযুক্ত করলো। আর এতদিন ধরে চট্টগ্রাম বন্দরের এনসিটি, যেটি মূলত দেশি ভিন্ন অপারেটর দিয়ে পরিচালিত হয়েছে, এবার প্রথমবারের মতো বিদেশি অপারেটর যুক্ত হলো। এর ফলে আসলে অপারেটরদের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হলো, আর এতে বন্দর ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি সুবিধা পাবে। আমরা কিছুক্ষণ আগে বিকেল 3টা নাগাদ এখানে যে অপারেশনাল কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এক্ষেত্রে এই যে রেড সি গেটওয়ে তারা যেটি জানিয়েছে যে তারা এইখানে 10 মিটার ড্রাফটের জাহাজ তারা সর্বোচ্চ প্রবেশ করাতে পারবে এবং এই পুরো যেটি 3টি জেটির দৈর্ঘ্য সেটি 580 মিটারের মতো এবং তারা বছরে 2.5 লাখ থেকে 6 লাখ একক পর্যন্ত কন্টেইনার তারা মূলত এই জেটি দিয়ে বা এই টার্মিনালগুলো দিয়ে তারা সেখানে অপারেশনাল কার্যক্রমে যুক্ত করতে চায় এবং তাদের প্রাথমিক পরিকল্পনায় তাদের যে বিনিয়োগ পরিকল্পনা, তাতে প্রায় 170 মিলিয়ন মার্কিন ডলার তারা এখানে নতুন করে বিনিয়োগ করবে, মূলত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং অন্যান্য যে অর্থাৎ বিভিন্ন প্রযুক্তিকে এখানে তারা নতুন করে বন্দরের সাথে যুক্ত করতে চায়। আর এছাড়াও তারা যেটি বলছেন যে এই যে কন্টেইনার টার্মিনাল, অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি, এই টার্মিনালে তারা মোট যে বাৎসরিক যে কন্টেইনারগুলো নতুন করে তারা এখানে অপারেশনাল কার্যক্রমে যুক্ত করতে চায়, তার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের এই বন্দরটির ব্যাপারে বিদেশের এক ধরনের সুনাম তৈরি হবে। যেহেতু যে কোনো শিপিং কোম্পানি অথবা যে কোনো আমদানি রপ্তানিকারক, তাদের মূলত প্রধান যে লক্ষ্য থাকে যে অল্প সময়ের মধ্যে তাদের পণ্যটি বা তাদের পণ্যবাহী জাহাজটি যাতে বন্দরে এসে আবার বন্দর থেকে বেরিয়ে যেতে পারে, সেই বিষয়টি তাদের থাকে। এই রেড সি গেটওয়ে তারা মূলত সৌদি আরবের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং তারা সৌদি আরবের যে বন্দর আছে সেখানে প্রতি 26 ঘন্টায় তারা প্রায় 60,000 টিউসের বা 60,000 এককের মতো পণ্য বা কন্টেইনার উঠানামা করতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে যে একটি জাহাজ গড়ে 2 থেকে 3 দিন এখন পর্যন্ত থাকতে হয় বন্দর জেটিতে, একবার আসলে সেটি 3,000 থেকে 3,500 টিউস এককের মতো কন্টেইনার নিয়ে আসে। সেই সময়টি আরও কমে আসবে, নতুন নতুন প্রযুক্তি এখানে যুক্ত হবে এবং আমরা জানি যে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের মতো আরও বেশ কয়েকটি টার্মিনাল অপারেশনে আসার জন্য তারা বিভিন্ন দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছেন, সেখানেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, এরকম একটি ধারণা সংশ্লিষ্টরা করছেন। সবকিছু মিলিয়ে ল্যান্ডলর্ড পোর্ট অর্থাৎ জমিদারি পোর্টের যে ধারণা, সেই ধারণায় আজকে থেকে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর যুক্ত হলো। এটি বাংলাদেশের জন্য, চট্টগ্রাম বন্দরের জন্য একটি নতুন মাইলফলক। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।